প্রথম কাজ হচ্ছে যে সংস্কারের যে ক্ষেত্রগুলো, অর্থনীতি যে খারাপ অবস্থা, বিচার বিভাগ, এক স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকারের পরিবর্তে আর একটা ফ্যাসিস্ট সরকার চাই না, আর একটা বৈষম্যমুক্ত আমরা সমাজ চাই। এই দুইটার জন্য দরকার হচ্ছে যে ব্যবস্থাগুলো আগে ছিল তার পরিবর্তন করা। বিচার বিভাগে সংস্কার চাচ্ছেন, অনেকেই রাজনীতিতে সংস্কার চাচ্ছেন, সংস্কৃতিতে সংস্কার চাচ্ছেন, অর্থনীতির ঠিক যে বেহাল অবস্থা সেখানে একটা বিশাল সংস্কারের দাবি রয়েছে। এতগুলো সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করে ওঠা সম্ভব হবে কিনা, এবং তারপর সেই নতুন বাংলাদেশের যে কথা বলছি আমরা, একেবারে সুন্দর একটা বাংলাদেশ, সেই বাংলাদেশটা তারা আমাদেরকে দিতে পারবেন কিনা, প্রশ্নটা তো সেখানে। রুহিন হোসেন প্রিন্স। ধন্যবাদ আপনাকে। না, আমি জিনিসটাকে অবশ্য একটু এইভাবে ভাবতে চাই, কেমন হবে নতুন বাংলাদেশ বললে আমি বিবেচনাটা এইভাবে করি, কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, আমরা কিন্তু তাকে সেই সঠিক ট্র্যাকে নিতে পারি নাই, সুতরাং ওই ট্র্যাকেই নিতে হবে। এইবার আলোচনাটা আমি এইভাবেই মানে পিন পয়েন্ট করে আপনার কথা যেতে চাই যে আমার বিবেচনায় কেমন হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এটা যদি বলি তাহলে আমার বিবেচনা অ্যাপ্রোপ্রিয়েট। তা সেইখানে আমি ফিরে যাই গণ অভ্যুত্থান মানে গণ আন্দোলন, যারা এইবারের যে ছাত্ররা সামনের ভূমিকায় ছিল এবং গত প্রায় এক যুগ ধরে যারা আমরা রাজনৈতিক দল করি এবং এই স্বৈরশাসনের বিরুদ্ধে করেছি, এখানে সাংবাদিক ভাই সহ অন্যরা যেভাবে আলোচনা করেছে, তারা যারা তাও গরম করেছে, তা তার কথার সাথে বোধহয় মেলে দুইটা। সেটা কি, এক স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকারের পরিবর্তে আর একটা ফ্যাসিস্ট সরকার চাই না, আর একটা বৈষম্যমুক্ত আমরা সমাজ চাই। এই দুইটার জন্য দরকার হচ্ছে যে ব্যবস্থাগুলো আগে ছিল তার পরিবর্তন করা। আর সেইটাকে আপনি সংস্কার নাম দেন, রূপান্তর নাম দেন, যেটা হোক দিতে পারেন, তাহলে এটা করতেই হবে, প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত এবং বুঝটা পরিষ্কার রাখা দরকার, এই পুরো কাজটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ? এর প্রথম উত্তর না, এটা কিন্তু আগে বুঝতে হবে। কারণ এইটা একটা এমন রাজনৈতিক প্রশ্ন এবং কাল পরশু কিন্তু এটা করা যাবে না, সময় লাগবে, একটা ভীষণ তৈরি করে সময় লাগবে। কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় এইবারের এইটা সবচেয়ে বেশি সুযোগ। কেন? কারণ এই গণ আন্দোলনে যে ধরনের ব্যাপক জনগণ অংশগ্রহণ ছিল, তাদের বলা যায় একেবারে শর্তহীন সমর্থন এদের প্রতি আছে। তাহলে এদের কাজটা কি? দুইটা। প্রথম কাজ হচ্ছে যে সংস্কারের যে ক্ষেত্রগুলো, অর্থনীতি যে খারাপ অবস্থা, বিচার বিভাগ, আরও আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, আরও কতগুলো দিক আছে, এইগুলোকে ঠিকমতো মেরামত করে এনে একটা সঠিক ট্রেনে উঠাই দেওয়ার কাজ করবে, সঠিক ট্রেনে ওঠানোর কাজ। আর সবচেয়ে বড় কথা, ওইটা উঠানোর পরে যাতে ওর থেকে ব্যত্যয় না ঘটে, তার জন্য আইন প্রণয়ন সহ যা যা করা দরকার সেই কাজগুলো করবেন। আর তাদের একটা বড় টার্গেট হবে, আইন প্রণয়ন করতে পারে না, আইন বলছি যে ইসের জন্য, ধরুন আমাদের দুদক কিভাবে চলবে এগুলো করবে, যেটা অধ্যাদেশ দিয়ে সম্ভব, যেটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব, ওই অর্থে বলছি, ওইটুক যেটা সম্ভব। সংসদে যে আইন সেটা না, কিন্তু আপনি প্রজ্ঞাপন জারি করে মানে তাদের পক্ষে যেটা সম্ভব। এবং এইটাকে এইবার সুযোগটা আমি বলছি যে কতকগুলো জিনিস তারা করতে না পারলেও ট্রেন উঠাই দিয়ে যদি বলে যে এটা আমাদের হাতে নেই, পরবর্তী সরকারকে করতে হবে, তাহলে তার জন্য যে সেফটি ক্লজ রেখে যাওয়ার কাজ, ওইটা যদি করে, ওর থেকে ব্যক্তা হলে কিন্তু গণ অভ্যুত্থানের চেতনা কাউকে ছাড় দেবে না। এইটা সবচেয়ে বড় কাজ করতে হবে। কোনটা? কারণ আমরা জানি যে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করবে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা। কিন্তু বাংলাদেশে এটা একেবারেই নির্বাচনটা ধ্বংস হয়ে গেছে। সুতরাং নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করার কাজটা ওনাদের করতে হবে। আমরা এই জন্য বলেছি যে আপনার একটা রোড ম্যাপ আমরা চাই, যে আপনি কী কী সংস্কারের কাজ করতে চান আমাদেরকে জানান। 2 নম্বর, আপনি বলেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে ভালো নির্বাচন দেবো। আমরা তারিখ জানতে চাচ্ছি না, কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনা শুরু করলেন, এইটা করেন। আর এই কাজ রাজনৈতিক কাজ, সুতরাং এইগুলো করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে, রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল, গণতান্ত্রিক, যারা বাংলাদেশকে মানে, যারা ফ্যাসিবাদের প্রেতাত্মা না, অতীত স্বৈরাচার না, সেই সব রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শক্রমে আপনারা কাজটা করেন। কেন প্রথম দিকে শিক্ষকদেরকে অপমানসূচক কাজ করানো হবে? কেন মামলার নামে হজর বড়লা করা হচ্ছে? এবং আজকে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলছে, কারেক্ট, যেটা দিয়েছে। তাহলে এই কাজগুলো আমরা প্রথম দিন বলে আসছি, ক্ষিপ্রতার সাথে করেন। আপনি রাজনৈতিক দলগুলো অন্যদেরকে, আপনি তাদেরকে আস্থায় নিয়ে তাদের পরামর্শ নেন, তাহলে তারাও, আমরা তো রেডি হয়ে আছি উনি যদি পজিটিভ কাজ করেন সমর্থন দিতে। কিন্তু পজিটিভ না কাজ করে, যেটা আমি আজকেও পর্যন্ত আমরা বলছি ওনাদের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু যদি দেখি কাজটা হচ্ছে না, জিনিসপত্রের দাম কমানোর কোনো খবর আমরা দেখছি না, এত মামলা মোকদ্দমা, অনেককে ধরা হচ্ছে, কই কোন সিন্ডিকেট ব্যবসায়ীকে জেলে পড়া হলো, কই তা তো দেখলাম না এখনো পর্যন্ত। আপনি খেলাফেরিন, টাকা পাচার,
খালি এখনো পর্যন্ত কথায় কথায় আছে, কই এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এইগুলো ক্ষিপ্রতার সাথে করতে হবে। সুতরাং ক্ষিপ্রতার সাথে তারা আগাবে। এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই প্রত্যাশা রাখছি, কারণ আমরা মনে করি যে এইবারের যে বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যে ভয়াবহ হত্যাযজ্ঞ সংগঠিত হলো, এটা তো বাংলাদেশের ইতিহাসে বিরল। দেখেন, কথা বলতে গেলে মনটা খারাপ হয়ে যায়। ৬২ জন না ৬৭ জন শিশুর আপনারাই তো তুলে নিয়ে আসছেন। এবং দেখেন, যারা এই নিহত হলো তাদের অধিকাংশই কিন্তু শ্রমজীবী মানুষ। আহত যারা হয়ে আছে তাদের অবস্থা তো আরও খারাপ। এই কাজগুলো তো করতে হবে আপনাকে। এখনো পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট তালিকা আমরা পাইনি, এবং তাদের পরিবারের যে কিভাবে পুনর্বাসন হবে সেই জিনিসটা আমরা জানতে পারিনি। শুনেছি একটা ফাউন্ডেশন হবে, কিন্তু কাজ তো ক্ষিপ্রতার সাথে করতে হবে। আমি একটা ছোট্ট কথা এখানে বলি। আজকে তারা এক মাস পূর্তি পালন করলো, এটা ঠিকই আছে। এটা কামাল ভাইকেও জানার জন্য এটা বলি, গতকাল আমাদের জানেন এই আন্দোলনে আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের ছাত্র ইউনিয়ন সহ অন্যরাও শহীদের মৃত্যুবরণ করেছেন। আমাদের একটা পত্রিকা সাপ্তাহিক একতা আছে, সেইখানে কাজ করতে একটা ছেলে আমাদের সমর্থক আতিক, সেও মারা গেছিল মানে গলিতে আপনার যাত্রাবাড়িতে। গতকাল তার ভাই আসছে, ছোট ভাই, এসে বলে যে আমার ভাই ডেথ সার্টিফিকেটটা জোগাড় করে দেন। আমি একটু প্রথম বুঝতে পারলাম যে কেন ডেথ সার্টিফিকেট তোমরা পাওনি? বলে যে না। তাই বললাম যে গেছিলা কোথায়? তা বলো ঢাকা মেডিকেলে, যেহেতু আমরা পাচ্ছি না। আমি যে কেন? ঘটনাটা হচ্ছে এইটা, দেখেন যে আমাদের জানারও গ্যাপ আছে। বলল যে আমরা যখন তার লাশ মর্গে আসতে গেলাম, আমাদেরকে বলা হলো দেখেন কে কাকে চেনেন, হলে নিয়ে চলে যান। তাহলে তো কেউ বুঝবে না। তখন ভাইয়ের লাশ, তার স্ত্রী আসছে, লাশ নিয়ে চলে গেছে, কোনো ডকুমেন্ট নেই, শুধুমাত্র একটা ছবি তোলা ছাড়া। এরপর এখন যেন আনতে গেছে, বলে যে আমরা কিভাবে তোমাকে দেব, কবে কোথায় কিভাবে নিয়ে গেছে, কোনো কাগজপত্র তো পাচ্ছি না। তাহলে এইটা তো খুঁজে বের মানে করতে হবে। এই বিষয়টা তো সেই সময়ই তো হয়তো শনাক্তকরণের সময় দরকার করার ছিল, কথা কিন্তু আমি বলছি ওইটাকে আমি কোশ্চেন করছি না। হয়তো ওই সময় ডামাডোলের মধ্যে নানা কারণে নাও হতে পারে, কিন্তু আমি বলছি একটা ফর্মুলা তো খুঁজে বের করতে না, হবে। আত্মীয় স্বজন করতে পারেনি, কিন্তু যারা দায়িত্বে ছিলেন। Yes, আমি বলছি সেটা তো বটেই, ওই সময় এটাই করা যথার্থ ছিল। এখন কথার কথা, পোস্টমর্টেম না করলে হয়তো দিতে পারতো না, বা ঘটনার পরম্পরা হয়তো করেছে, কিন্তু আমি বলছি যে আমি ওই কোশ্চেন কার দোষ ত্রুটি খুঁজে বের করার জায়গায় কিন্তু যেতে চাচ্ছি না। আমি যেতে চাচ্ছি সে যেহেতু এই সময় একজন মৃত্যুবরণ করেছে, কিভাবে সে যে এই নামের আতিক নামে একটা মানুষ, সে যে মারা গেছে, তার তো একটা সার্টিফিকেট লাগবে। যদি সার্টিফিকেট না থাকে, আপনি এই যে পুনর্বাসন সংখ্যা কয়দিন পরে দেখবেন এটা লাপাত্তা হয়ে যাবে। আমি বলছি এইগুলো কাজ তো দেরি হওয়ার কথা না। এই কাজগুলো দ্রুততার সাথে করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনি খেয়াল করেন, আমরা অনেক কিন্তু রাজা উজির মারার কথা বলতে পারি, জিনিসপত্র নিয়ে এখন হয়তো মানুষ কথা বলছে না। নিত্যপণ্যের অবস্থা কিন্তু, দাম আপনারা দেখছেন কি অবস্থা, মানুষের আয় কিন্তু কমে গেছে। এইখানে গার্মেন্ট সেক্টরে দেখবেন যে ধরনের সংকট হচ্ছে। এখানে আমরা দেখলাম যে আমাদের তরুণ উপদেষ্টা সে যে বলল যে কি বলে যে জুট ব্যবসায়ী, আওয়ামী লীগ বিএনপি তারাও আছে, কিশোর গাং আছে, অমুক টমুক, হ্যাঁ থাকতে পারে, তাহলে সেটা চিহ্নিত করুক। কিন্তু আমরা এটাও জানি, এটাও তো সত্য, কারণ উনি যে শ্রমিক নেতাদের সাথে বসছিল, শ্রমিক নেতারা সুনির্দিষ্ট বলেছে যে আমরা এইবারে জানি না, কারণ আমাদেরও যারা তারা ভালো জানে না, কিন্তু ওনাদের কাছেও তথ্য যে কয়েকটা কারখানায় বেতন বকেয়া আছে, ওইখানে অনেকে কাজ চলে গেছিল, তারা এখন কাজ চায়। তা আপনি এই যে সংকটগুলো আছে, তা সেই সংকটগুলো তো ঠান্ডা মাথায়, মানুষের জীবনের সংকট, এটা জানমাল রক্ষার সংকট, জীবনের সংকট। আর এই যে দৃশ্যমানতা, এক দখলদারদের পরিবর্তে আর এক দখলদার না হয়, এটা করতে হবে আমরা। যার জন্য আর এই যে ধরেন পাল্টা যেটা হচ্ছিল, আমরা কিন্তু প্রথম দিনই বলে আসছি, 12 তারিখে যখন ওনার সাথে আমরা দেখা করলাম, আমরা জানলো, আমরা বললাম এই যে দখলবাজের পাল্টা দখলদারিত্ব যাতে না হয়। হ্যাঁ, এক সময় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় দখল করে রাখছিল, বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায়। আপনাকে তাহলে প্রথমে কি করতে হবে, একটা নীতিমালা করতে হবে, আর দল নিরপেক্ষ, যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের নিয়োগের কাজটা করতে হবে।